হাই। তো আজকে আমরা নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতির নেক্সট ক্লাস, হয়তো ক্লাস নম্বর 3 বোধহয়, ঠিক আছে, এই ক্লাসটা করব। মন দিয়ে দেখো, খুব ইন্টারেস্টিং ক্লাস। আমরা চ্যাপ্টারটার নাম হলো নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। তো নিউটনীয় মহাকর্ষটা আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে, যেখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণ পদ্ধতি শিখে নিলাম। এবার আমাদের দ্য নেক্সট টপিক গ্রহ উপগ্রহের গতি। তো আজকে আমরা গ্রহের গতি সম্বন্ধে শিখব, কালকে থেকে মানে নেক্সট ক্লাসে আমরা উপগ্রহের গতি সম্বন্ধে শিখব, ঠিক আছে। তো গ্রহ আর উপগ্রহ দুইজন উপগ্রহ আজকে আমরা গ্রহ উপগ্রহ দুটোরই গতি সম্বন্ধে জানবো। নেক্সট ক্লাসে যেটা আমরা জানবো সেটা হলো কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে শিখব। ওকে, তো শুরু করি। গ্রহ উপগ্রহের গতি। গ্রহ উপগ্রহের গতি আমাদের হিস্ট্রিতে বহু বিজ্ঞানীরা বহুদিন ধরে এটা নিয়ে ইন্টারেস্টেড। কি কি যেন নাম আছে, নামগুলো বলছি। সব থেকে প্রথমে বিজ্ঞানী কোপার্নিকাস। সে কোপার্নিকাস সব থেকে প্রথমে বলেছিলেন যে বিভিন্ন গ্রহ উপগ্রহ গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘোরে। তারপরে কিন্তু সেগুলো কিভাবে ঘোরে তা তিনি নির্ণয় করতেন, নির্ভুলভাবে বলতে পারেননি। তারপরে এক বিজ্ঞানী ছিল টাইকো ব্রাহে নামে। তিনিও টেলিস্কোপ ছাড়াই এই গ্রহ উপগ্রহের গতি সম্বন্ধে দেখতেন এবং একটা ধারণা দিয়েছিলেন। তারপরে বিজ্ঞানীর গ্যালিলিও আসলেন, তিনি টেলিস্কোপটা আবিষ্কার করলেন, দিয়ে আমরা সেই টেলিস্কোপের সাহায্যে এই গ্রহ উপগ্রহের গতিগুলো ঠিকঠাক ভাবে বিজ্ঞানীরা বিশ্লেষণ করতে পারলো। বিশ্লেষণ করার পর বিজ্ঞানী কেপলার, এই গ্যালিলিও টেলিস্কোপের হেল্প নিয়ে বিজ্ঞানী কেপলার গ্রহ উপগ্রহের গতি সম্বন্ধীয় 3টা সূত্র দিল, যেগুলো কেপলারের সূত্র নামে পরিচিত। তো কেপলারের সূত্রাবলী। এই কেপলারের সূত্রের উপর দাঁড়িয়েই রয়েছে পুরো গ্রহ উপগ্রহের গতিগুলো। গ্রহ উপগ্রহের গতি যখন টেলিস্কোপ দিয়ে দেখে বিশ্লেষণ করলো, সেই বিশ্লেষণ করে 3টা সূত্রে কেপলার উপনীত হলো, যে সূত্রের উপরই গ্রহ উপগ্রহ সমস্ত গতি বিচার করা যায়। তো সেই সূত্র 3টা হলো, সবথেকে প্রথম সূত্র হলো বলছে যে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি সূর্যের চারিদিকে একটি উপবৃত্তাকার পথে ঘোরে। ওকে, উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। এখানে আমি গ্রহের কথা বলছি। বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে এবং বিভিন্ন উপগ্রহগুলি পৃথিবীর চারিদিকে তার গ্রহের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘোরে। কারণ আমরা জানি উপগ্রহ গ্রহের থাকে আর সূর্যের থাকে গ্রহ বিভিন্ন। ওকে, তো বিভিন্ন গ্রহগুলি সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘোরে, বৃত্তাকার নয়, উপবৃত্তাকার পথে ঘোরে। এবং এই উপবৃত্তাকার পথের নাভিতে থাকে সূর্য। নাভি বা ফোকাসে থাকে সূর্য। নাভি যেটা নাভি বলে না মানুষের, সেরকমই নাভি। যেমন আমাদের যদি বডি কোমর থেকে গলা পর্যন্ত বডি নিই, সেই বডির নাভিটা কোথায়? একদম মিডলে কি আমাদের এখানে গলা থেকে কোমর পর্যন্ত এই বডির মিডলে কি নাভি? নাভিটা একটু নিচে থাকে, ডাউনের দিকে থাকে। সেরকমই এটা যদি একটা গ্রহ হয় আর এটা যদি সূর্য হয়, তাহলে এই সূর্যের চারিদিকে পৃথিবীর কথা যদি বিচার করি, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে। এবার সূর্য তো আমি এখানে আঁকলে হবে না, সূর্য থাকে তার নাভিতে। নাভি এইসব জায়গাতে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। মিডলে না, যেমন যদি বৃত্তাকার পথ হতো তাহলে তার মিডলে থাকতো, কিন্তু উপবৃত্তাকার পথ থাকে এবং তার নাভিতে থাকে, এটাকে বলে নাভি বা ফোকাস। ওকে, এটা হলো কেপলারের 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র বলছে যতই যেখানে থাক না কেন সূর্য এবং গ্রহ এর সাথে যদি আমি একটা সংযোজক সরলরেখা নিই, ওকে, যে কোনো গ্রহ এবং তার সাথে সূর্যের যদি সংযোজক সরলরেখা নিই, তাহলে সেই সংযোজক সরলরেখাটা একই সময়ের ব্যবধানে একই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করবে। কথাটা ভালো মতো বুঝতে হবে। বলছে যদি সূর্য এবং তোমার গ্রহটার মাঝখানে যদি আমি একটা সরলরেখা নিই, তা সেই সরলরেখাটি একই সময়ের ব্যবধানে একই পরিমাণ ক্ষেত্রফল উৎপন্ন করবে। তার মানে হলো, মনে করো সাপোজ কিছু একটা সময় টি সময়, সেই টি সময় সূর্যের পৃথিবী যদি এখান থেকে এত দূর যায়, তাহলে আবার যদি নতুন সংযোগ সরলরেখা নিই,
তাহলে এই সরলরেখা মাঝখানে যে ক্ষেত্রফল তৈরি করলো সেটা যা হবে, তারপরে যখন সূর্যটা এখানে যাবে তখন কিন্তু সূর্যটা এমন করে যাবে, মানে এর থেকে বেশি যেতে হবে ওকে, যাতে, কারণ এখানে জিনিসটা কম রয়েছে, এখানে ট্যারাটা ছিল, এখানে একটু মানে ডাউন হয়ে গেল, বেটে গেল, কিন্তু চওড়াটা এমন করে বাড়িয়ে দিতে হবে যাতে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা সমান হয়। সিমিলারলি এখানেও তাই, যখন আবার সূর্য যখন এখানে থাকবে, এখান থেকে এখানে এই ক্ষেত্রফলটাও তাই হবে, যাতে ক্ষেত্রটা লম্বা যেহেতু বেশি, কিন্তু এমন করে মিডলের ক্ষেত্রফলটা তৈরি হবে, মানে দুটো লাইন যদি নিই সূর্যের গ্রহটার, এই লাইন দুটোর মধ্যে ক্ষেত্রফল কিন্তু সবসময় সমান থাকবে, সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এবং সমান সময়ের ব্যবধানে যদি সমান ক্ষেত্রফল অতিক্রম করে, তার মানে এই ক্ষেত্রফলের রেট, ক্ষেত্রফলের হার সবসময় ধ্রুবক হবে। মনে রাখবেন, মানে যদি ক্ষেত্রফল এ হয়, মনে করো ক্ষুদ্র ক্ষেত্রফল বোঝাচ্ছি, মনে করো বলতে চাইছি যে সাপোজ কোনো একটা পৃথিবী, মনে করো এটা একটা পজিশন, ঠিক আছে, এটা একটা পজিশন, এ পজিশন, ওকে, এখান থেকে মনে করো এতটা গেল, এই পজিশনটা মনে করো বি পজিশন। তাহলে এই যে ক্ষুদ্র এখান থেকে একটু গেল, এখানে যে ক্ষেত্রফলটা তৈরি হলো, এই ক্ষেত্রফলটা যদি আমি ক্ষুদ্র ক্ষেত্রফল বলি ডি এ, ওকে, কেন ডি এ বলি, যদি আমি বলি এইটু এখান থেকে এতদূর যেতে সময় লাগলো ডিটি, ওকে, ডিটি সময়ের মধ্যে যদি এখান থেকেও এতটা পৌঁছে যায় এ থেকে বি, ফলে যে ক্ষেত্রফলটা তৈরি করে তার ক্ষেত্রফলটা হবে খুব কম, সেটা হবে ডিএ। তাহলে এই ডিএ বাই ডিটি মানে এই ক্ষেত্রফল তৈরি করার রেট সবসময় ধ্রুবক হবে, মানে কনস্ট্যান্ট হবে। ডিএ ডিটি ধ্রুবক মানে কি, এই কনস্ট্যান্ট মানে ডিএ ডিটি ধ্রুবক মানে সবসময় এই রেটটা কনস্ট্যান্ট হবে, মানে এখানে যে সময়ে যে সময় যতটা ক্ষেত্রফল তৈরি করলো, পরের ক্ষেত্রে একই সময় দিলে একই পরিমাণ ক্ষেত্রফল তৈরি হবে। ওকে, এটা হলো কেপলারের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কিন্তু খুব ভাইটাল সূত্র, খুব ভালো করে মনে রাখতে হবে। তৃতীয় সূত্র বলছে সূর্য চারিদিকে যখন পৃথিবীটা ঘুরবে, তো পৃথিবীতে একটা প্রদক্ষিণ কাল হবে বা পর্যায়কাল হবে, মানে একবার গোটাটা পাক খেতে যে সময়টা একটা সময় তো লাগবে, সেটাকে বলে কি পর্যায়কাল বা প্রদক্ষিণ কাল। সেই প্রদক্ষিণ কালের বর্গ, বললাম সেই প্রদক্ষিণ কালের বর্গ বলছে এই যে তোমার উপবৃত্তাকার পথটা রয়েছে তার সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধ পরাক্ষের ঘনফলের সমানুপাতিক হবে। মানে আর যদি অর্ধ পরাক্ষ হয় তার ঘনফলের সমানুপাতিক হবে। এক্ষেত্রে এই টার্মগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। পর্যায়কাল মানে একবার ঘুরতে যে সময় লাগে, আর মানে অর্ধ পরাক্ষ বলতে মনে রাখবে বৃত্তাকার পথের যদি মিডলে থাকে সূর্য, বৃত্তাকার পথ যদি হতো সাপোজ, তাহলে মিডলে থাকতো সূর্য এবং এর ব্যাসার্ধ কি হতো সব জায়গায় সেম কনস্ট্যান্ট হতো। কিন্তু তোমার উপবৃত্তাকার পথের ক্ষেত্রে কিন্তু আর বাড়ে কমে, কোথাও বেশি হয়, দেখো এখানে আর কম, এখানে আরটা বেশি। তো এই জন্য এখানে সেমি মেজর অ্যাক্সেস নিতে হয় বা অর্ধ পরাক্ষ নিতে হয়, যেটা সম্বন্ধে তোমরা অঙ্কে আরো ভালো মতো শিখবে। আমরা সেটাকে আর হিসাবে ধরছি, কিন্তু এই জিনিসগুলো প্রমাণ করার সময়, মানে এটা বলো বা এটা বলো, কেপলারের সূত্রগুলো যখন আমি প্রমাণ করব, তখন কিন্তু আমরা এই উপবৃত্তাকার পথ ধরে প্রমাণটা অনেক জটিল হয়ে যাবে। হ্যাঁ, সেটা তোমরা আরো হায়ার ক্লাসে গিয়ে শিখবে। এখন আমরা যখন প্রমাণটা করব, তখন কিন্তু আমরা একটা জিনিস একটু কনসিডার করে নেবো, কি যে পথটা উপবৃত্তাকার হয় ঠিক, মানে প্রথম সূত্র অনুযায়ী, কিন্তু বাকি দুটো সূত্র আমরা প্রমাণ করার সময় এই পথটাকে কিন্তু বৃত্তাকার পথ ধরে নেবো, এবং বৃত্তাকার পথ ধরে নেওয়াতে সূর্যকে মিডলে রাখবো এবং সেই রেসপেক্টে আর হবে ব্যাসার্ধ। ঠিক আছে, সেই এই আরটাকে মানে এই অর্ধ পরাক্ষটাকে অ্যাজ এ ব্যাসার্ধ নিয়ে আমাকে এই সূত্রটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এই গেল তিনটা সূত্র। তাহলে প্রথম সূত্র ছিল যে সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহগুলি উপবৃত্তাকার পথে ঘুরবে এবং সূর্য তার নাভিতে বা ফোকাসে থাকবে। তারপরে সূর্য আর পৃথিবী বা সূর্য অন্য গ্রহের মধ্যে যে সংযোজক লাইনটা থাকবে, সেই লাইনটা সমান সময় ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, মানে তার ক্ষেত্রফলের হার সমান সময় সমান মানে কনস্ট্যান্ট ধ্রুবক থাকবে। এবং থার্ড সূত্র হলো যে এই যে পৃথিবী যে বা যে গ্রহটা ঘুরছে তার প্রদক্ষিণ কালটার বর্গ সবসময় এর অর্ধ পরাক্ষ বা সেমি মেজর অ্যাক্সিসের তোমার ঘনফলের সমানুপাতিক হবে। যদি বৃত্ত পথটা ধরি তাহলে সেক্ষেত্রে বলবো ব্যাসার্ধের ঘনফলের সমানুপাতিক হবে। ঠিক আছে, সূত্রে কিন্তু আমরা বৃত্ত হিসাবে ধরবো না, আমরা ক্যালকুলেশনের সময় বৃত্ত হিসাবে প্রমাণ করবো ঠিকই, কিন্তু এখানে আমাকে অর্ধ পরাক্ষ হিসাবেই বলতে হবে। ওকে, এই গেল কেপলারের তিনটা সূত্র। এবার চলে আসি একটা একটা করে প্রমাণ। তাহলে প্রথম সূত্রটা তো কোনো মানে এটা একটা পর্যবেক্ষণের উপর সূত্র, এর কোনো প্রমাণ নেই। এটা একটা মানে আমাদের কেপলারের গ্যালিলিও টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করে বলেছে যে সূর্য সবসময় তার নাভিতে থাকবে ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড যে লটা রয়েছে যে ডিএ ডিটি সবসময় ধ্রুবক হবে, সেটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি। কেমন করে দেখাবো? মনে করো যে এই হলো উপবৃত্তাকার পথ, ঠিক আছে,
এই সূর্য, মনে করো এখান এই হলো পৃথিবী, সেটা হলো এখান থেকে মনে করো এই লাইনটা যে ধরলাম এটা মনে করো থিটা সাপোজ, মানে এটা হলো মনে করো যে কোনো একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম যার রেসপেক্টে আমাকে কোণগুলো নিতে হবে। তাহলে এই রেসপেক্টে মনে করো এর থিটা কোণ করে পৃথিবী রয়েছে এক সময়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, এবং তার পরের মুহূর্তে মানে ডিটি সময়ে এ মনে করো এখান থেকে এতটা চলে গেছে, ঠিক আছে? তাহলে এটা হলো তোমার সেকেন্ড পজিশন। ওকে, তো এই দুটো যে পজিশন হলো, এই মাঝখানে অ্যাঙ্গেলটা ধরলাম থিটা, সরি এটা যদি থিটা হয় তাহলে এটা ধরলাম ডি থিটা, ওকে, বা ডেল থিটা, ঠিক আছে? তো ডেল থিটা ধরলাম, থিটা নয় ডেল থিটা, এই মাঝখানে অ্যাঙ্গেলটা হলো ডেল থিটা। ওকে, এইবার এখান থেকে এই ডিসটেন্সটা হলো আর, রেডিয়াস বা তোমার অর্ধপরাক্ষ যা বলতে পারো। তো আর এবার এখান থেকে এইটুকুটা আমি মানে কনসিডার করে নিতে পারি একটু, এটা একটু ধরে নিতে হবে যে এই পথটা এতটা যে এটাকে আমি অ্যাজ এ লম্ব হিসাবে কনসিডার করতে পারি, যেটা লম্ব, এই দুটোর পজিশনের ডিসটেন্সটা এর অপর একে অপরের ডিসটেন্সটা লম্ব, মানে এই যে মানে সূর্যের কেন্দ্র, পৃথিবীর এই কেন্দ্র, আর পৃথিবী যখন সেকেন্ড পজিশনে গেল তার কেন্দ্র, এই সব মিলে একটা মানে এই যে এই ত্রিভুজটা যে তৈরি হয়েছে সেটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজের তোমার এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যদি বের করতে হয় তাহলে আগে আমি যদি এটা বের করি, ঠিক আছে, এটা যদি বের করি তাহলে আমি এখান থেকে বলতে পারি, এটা মনে করো এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি এ বাই বি ইজ ইকুয়াল টু, সরি এ বি বাই আর ইজ ইকুয়াল টু tan থিটা, লম্ব বাই ভূমি বলতে পারি, আবার tan থিটা মানে আমি থিটা বলতে পারি, তাহলে ডি থিটা, সরি ডেল থিটা, কারণ tan থিটা ইকুয়াল থিটা, কারণ এখানে থিটা খুবই ডি থিটা, ডেল থিটা খুব ক্ষুদ্র। ওকে, মানে অ্যাকচুয়ালি tan ডেল থিটাটা, tan ডেল থিটা ইকুয়াল টু ডেল থিটা, tan অফ ডেল থিটা। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি AB ইজ ইকুয়াল টু আর ডেল থিটা। দেখো এত বুঝতে পারলে কিনা আগে যে আমি এই ত্রিভুজটার আমি কেন ত্রিভুজটা লাগবে আমার, কারণ ক্ষেত্রফল বের করতে লাগবে, এবং ত্রিভুজটার আমি AB পেয়ে গেলাম, ভূমি জানি, আর তাহলে ত্রিভুজটা যখন জেনে গেছি তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে ক্ষেত্রফল হবে, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ডেল এ যদি আমরা বের করি তাহলে ডেল এ ইজ ইকুয়াল টু হবে হাফ ইন্টু ভূমি মানে আর ইন্টু উচ্চতা মানে আর ডেল থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার ডেল থিটা। ওকে, এবার যদি আমরা রেট বের করি, এই ক্ষেত্রফলটা রেট, যে ডেল টি সময় কতটা হার হবে, তাহলে আমাকে যদি ডেল এ ডেল টি বের করি তাহলে ডেল এ ডেল টি ইকুয়াল টু হবে হাফ আর স্কোয়ার ডেল থিটা ডেল টি। ওকে, এবার আমরা যদি এই ডেল টি যে টাইমটা নিচ্ছি তার লিমিটটা যদি 0 এর দিকে হয় তাহলে আমরা লিমিট ডেল টি টেন্ডস টু 0 যদি নিই তাহলে আমরা ডেল এ ডেল্টা এ বাই ডেল্টা টি, এটাকে আমরা বলতে পারি dA বাই dt। সিমিলারলি এক্ষেত্রে তাই, যে লিমিট ডেল টি টেন্ডস টু যদি 0 নিই তাহলে সেক্ষেত্রে আমরা ডেল থিটা বাই ডেল টি কে আমরা বলতে পারি d থিটা বাই dt। সো এখান থেকে আমি যদি আমরা বলি তাহলে আমরা বেরোলো যে dA dt is equal to half r square d theta dt। এটা আপনি বুঝতে পারলে কিনা? একটু কঠিন, তবে খুব একটা কঠিন না, সিম্পল, একটু ভালো মতো দেখো বুঝতে পারবে। তো dA dt is equal to হলো half r square d theta dt। আবার আমরা জানি d theta dt মানে হলো ওমেগা, সো আমি এটাকে বলতে পারি dA dt is equal to half r square ওমেগা। ওকে, এত হওয়ার পর আমরা ধরি একটু কনসিডার করছি, হ্যাঁ, একটা জিনিস, সেটা হলো যে এর কৌণিক ভরবেগ, মানে পৃথিবীটা যদি কৌণিক ভরবেগ L হয় তাহলে L ইজ ইকুয়াল টু হয় হলো m r v। মনে করে দেখো, রৈখিক ভরবেগ r ইন্টু অ্যাকচুয়ালি mv, রৈখিক ভরবেগ ইন্টু ব্যাসার্ধ, এটা হলো কৌণিক ভরবেগ। এবার সেটা কখন হয়? যখন পথটা বৃত্তাকার পথ হয়, মানে বৃত্তীয় গতি হয়, কিন্তু এখানে পথটা তো উপবৃত্তাকার পথ, তাহলে আমাদের এখানে একটু কনসিডার করতে হবে, ধরি যে এই পথটা উপবৃত্তাকার পথ নয়, বৃত্তাকার পথ, মানে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি L ইজ ইকুয়াল টু R ক্রস MD বা R ইন্টু MD। ওকে, আবার আমরা জানি R আর V এই দুটো মিলে হয় ওমেগা, সো এটা হলো M ইন্টু ওমেগা, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু
আর ভি ইকুয়াল টু ওমেগা, ভি ইকুয়াল টু আর ওমেগা, সরি, তাহলে এখান থেকে এম আর ভি মানে আবার জানি আর ওমেগা, তাহলে এখান থেকে এটা বলতে হবে এম আর স্কোয়ার ওমেগা, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ওকে, আমি ওমেগা ইজ ইকুয়াল টু ভি ইনটু আর ভাবছিলাম, তার নয়। তাহলে এখানে হলো এম আর স্কোয়ার ওমেগা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওমেগা ইকুয়াল টু ওমেগা ইনটু আর স্কোয়ার, এই টার্মটা ইকুয়াল টু এল বাই এম, তাহলে ওমেগা আর স্কোয়ার ইকুয়াল টু এল বাই এম, এটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ডি এ ডিটি ইজ ইকুয়াল টু বেরাবে হাফ আর স্কোয়ার ওমেগা মানে এল বাই এম। এবার দেখো এল তো মানে কৌণিক ভরবে সবসময় কনস্ট্যান্ট হয়, ওকে, এম তো ভর, সেটা তো সবসময় কনস্ট্যান্টই, তাহলে এখান থেকে কি বেরোলো ডি এ ডিটি ইজ ইকুয়াল টু ধ্রুবক, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ক্ষেত্রফলের রেটটা সবসময় কনস্ট্যান্ট হয়, তার মানে এই সূর্যের কেন্দ্র আর গ্রহের কেন্দ্র এর সংযোগ সরলরেখাটা সমান সময়ের ব্যবধানে সবসময় সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটাই হলো দ্বিতীয় সূত্র। আশা করি বোঝা গেল, না বুঝতে পারলে আরেকবার একটু রিপিট দেখে নাও, আশা করি বুঝতে পারবে, ঠিক আছে, নইলে তো আমাকে কমেন্টে জানাবে, আমি আবার বুঝাবো, ওকে, মিটাচ্ছি। তাহলে দ্বিতীয় সূত্রটা আমরা প্রমাণ করলাম। এবার চলে আসি আমরা তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রে আসার আগে আমরা একটু, তৃতীয় সূত্র কি ছিল, যে কোন গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘোরে তখন তার প্রদক্ষিণ কালের বর্গ তার অর্ধপরাক্ষের পথটার অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক হয়। আচ্ছা, সেটার আগে আমরা প্রদক্ষিণ কাল সম্বন্ধে একটু জেনে নিই, যে একটা পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে তার কত সময় লাগে, মানে তার প্রদক্ষিণ কাল কত। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই কনসিডার করে নিই যে সূর্য মিডলে আছে এবং পৃথিবী তার বৃত্তপথে ঘুরছে, কারণ এটা বৃত্তপথে না ঘুরালে জিনিসটা প্রমাণ করা যাবে না, ঠিক আছে, যদি বৃত্তাকার পথে প্রমাণ করতে হয় তাহলে সেটা একটু হায়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে আর ডট থিটা ডট এইসব দিয়ে করতে হবে, সেটা তোমরা পরের দিকে শিখবে, ঠিক আছে। তো পোলার কোঅর্ডিনেট ইউজ করতে হবে, অনেক ব্যাপার আছে, তো সেটা তো আমাদের সিলেবাসের দরকার নেই, আপাতত আমরা উপবৃত্তাকার পথ থেকে একটু বৃত্তাকার পথ ধরে কনসিডার করে সূত্রটা প্রমাণ করছি, ওকে। তো সাপোজ দিস ইজ দ্য পৃথিবী এবং তার মধ্যে ডিসটেন্সটা আর, ওকে, তাহলে আমি এখন দেখব যে ঘটনাটা দেখবো, ঘটনা মানে প্রদক্ষিণ কালটা বের করবো। প্রদক্ষিণ কাল বের করার আগে আমাকে দেখতে হবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, ওকে, যদি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তাহলে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে, যে কোনো জিনিস যখনই কোনো কিছুকে কেন্দ্র করে ঘোরে তখনই তার মধ্যে একটা অভিকেন্দ্র বল কাজ করে, মনে করে রাখো, কোনো কিছু অভিকেন্দ্র বল ছাড়া কোনো কিছু ঘুরতেই পারে না, যে কোনো বস্তু যখন তার মানে বৃত্তপথে ঘোরে তখন তার মধ্যে কাজ করে অভিকেন্দ্র বল, এবং অভিকেন্দ্র বলের সাথে কাজ করে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, ওকে, অভিকেন্দ্র বলও কাজ করে, তার সাথে কাজ করে অপকেন্দ্র প্রতিক্রিয়া বল, এবং অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটাই কিন্তু মেন কনসিডারেশন, ওকে। এইবার তার মানে যখনই পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে তার মধ্যে কিন্তু একটা বল কাজ করছে যেটা বাইরের দিকে, যার ভ্যালু হলো এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, ওকে, এই অভিকেন্দ্র বলটা কাজ করছে সবসময়, মানে সরি অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা কাজ করছে অভিকেন্দ্র বলের সাথে, এবং তাছাড়াও একটা বল কাজ করছে যেটা হলো মহাকর্ষ বল বা গ্র্যাভিটি, যেটা কাজ করছে এই বরাবর, ঠিক আছে, সূর্য যেহেতু বড়, সূর্যের দিকে দেখালাম আপাতত, সেটা তার ভ্যালু হলো জি এম এম বাই আর স্কোয়ার, ওকে, রেডিয়াস হবে। তার মানে একটা যখন সূর্যের চারিদিকে পৃথিবী যখন ঘোরে তখন পৃথিবীটার ওপর মহাকর্ষ বল কাজ করে জিএমএম বাই আর স্কোয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ কাজ করে এম ভি স্কোয়ার বাই আর। মহাকর্ষ বল কাজ করে পৃথিবী সূর্যের দিকে, আর অপকেন্দ্র প্রতিক্রিয়া বল কাজ করে সূর্য থেকে বাইরের দিকে, ওকে। দ্যাটস মিন এই দুটো বল মিলে কিন্তু ও এই জায়গাতে স্থির থাকে এবং সেই স্থির থাকা পথে এই পথে বনবন করে ঘুরতে থাকে সূর্যের দিকে, আর এর ভ্যালু কিন্তু এক ফোঁটাও কমে না, তার পৃথিবী কিন্তু সূর্যের দিকে এক ফোঁটাও এগিয়ে আসে না, কারণ সবসময় অপকেন্দ্র প্রতিক্রিয়া বলও কাজ করছে। এবার প্রশ্ন হলো, যদি বাই চান্স পৃথিবী তার প্রদক্ষিণ বন্ধ করে দেয়, মানে সূর্যের চারিদিকে না ঘুরে দাঁড়িয়ে যায়, যেই মুহূর্তে পৃথিবী দাঁড়িয়ে যাবে সেই মুহূর্তে পৃথিবীর ওপর এম ভি স্কয়ার বাই আর বা অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা আর কাজ করবে না, সেই সময় শুধু গ্র্যাভিটি কাজ করবে, সেই গ্র্যাভিটির জন্য পৃথিবী কিন্তু সূর্যের উপরে গিয়ে ধপাস করে পড়ে যাবে। বোঝা গেল?
কেন পৃথিবী সূর্যের উপর পড়ে না, যদি সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করছে? তার কারণ হলো পৃথিবী সূর্যের চারিদিকে বন করে ঘুরছে। যদি বাই চান্স না ঘুরতো তাহলে কিন্তু পৃথিবী সূর্যের উপরে গিয়ে পড়তো, কারণ বন করে ঘোরার সাথে সাথে তার মধ্যে অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা কাজ করতে যা এই মহাকর্ষ বলটাকে ব্যালেন্স করে দিচ্ছে। মনে থাকবে? আচ্ছা, এই কনসেপ্টটাই তুমি আরেকভাবে বলতে পারো। এই গেল একটা কনসেপ্ট। আরেকভাবে বলতে পারো যে কোনো জিনিস যখন ঘোরে তখনই তার প্রয়োজন পড়ে অভিকেন্দ্র বল। ওকে, এবার সেই অভিকেন্দ্র বলটা প্রয়োজন পড়ে কিন্তু যোগান দেয় অন্য কোনো বল। মানে এই ক্যালকুলেশনটা আমি বলেছি দুই কনসেপ্টে হয়। নাম্বার ওয়ান কনসেপ্ট, যে কোনো জিনিস যখন ঘুরছে দ্যাটস মিন তার প্রয়োজন অভিকেন্দ্র বল। ওকে, সেটা যোগান দেবে কে অন্য একটা কোনো বল। ঠিক আছে। আবার এই কনসেপ্ট হতে পারে যে যখন কোনো ঘুরছে দ্যাটস মিন তার মধ্যে কাজ করছে একটা অপকেন্দ্র প্রতিক্রিয়া বল এবং তার অপোজিটে তাকে ব্যালেন্স করছে কে অন্য একটা বল। দ্যাটস মিন সবসময় এই বলটা আর এই বলটা ইকুয়াল হয়, মানে Gmm/r² is equal to mv²/r হয়। এইটা মানে এই কনসেপ্টটা দুভাবে ভাবতে পারো। একটা হলো অপকেন্দ্র প্রতিক্রিয়া বলটা যেহেতু মহাকর্ষ বলটাকে ব্যালেন্স করছে, দ্যাট ইজ দে আর ইকুয়াল। অথবা আরেকটা কনসেপ্ট হতে পারে যে এখানে যেহেতু বস্তুটা ঘুরছে তার জন্য তার লাগবে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে কে মহাকর্ষ বল। দ্যাটস মিন দ্যাট অভিকেন্দ্র বল ইজ ইকুয়াল টু মহাকর্ষ বল, মানে মহাকর্ষ বলের সমান, নইলে তো যোগান দেওয়া হলো না কমপ্লিট। ওকে, সো দুইভাবে ভাবতে পারো। তো সেক্ষেত্রে এম যদি কেটে যায় তাহলে আর একটা কেটে যাবে, দিয়ে বাঁচবে হলো v² ইকুয়াল টু Gm/r, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু √g ইন্টু M/r। দ্যাটস মিন এক্ষেত্রে এর মানে এর যদি আমি রৈখিক বেগ বের করি, রৈখিক বেগ বের করি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে গ্রহটা ঘুরছে সেই গ্রহের ভরটা কিন্তু কনসিডারেশনে আসেই না। ঠিক আছে, তার মানে যে কোনো গ্রহই ঘুরতে পারে সূর্যের চারিদিকে, সেই তার যে বেগটা হবে, রৈখিক বেগটা হবে, সেটা সবসময় জি মানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু সূর্যের ভর বাই সূর্য থেকে যে গ্রহটা আমি বিচার করছি তার দূরত্ব, তার √r হয়। ওকে, তাহলে এইভাবে আমরা মানে ওই মানে পৃথিবী বা অন্য কোনো গ্রহের ভেলোসিটিটা বিচার করে নিতে পারি। আর ভেলোসিটি জেনে গেলে আমরা কিন্তু ওমেগা বা কৌণিক বেগটা বের করে নিতে পারি, কারণ আমরা v ইজ ইকুয়াল টু জানি r ওমেগা। সো ওমেগা ইজ ইকুয়াল টু v/r, that is equal to √Gm/r by r, that is equal to √Gm/r³। তাহলে এটা হলো কৌণিক বেগ। তাহলে একটা যখন পৃথিবী বা অন্য কোনো গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে তখন তার কৌণিক বেগ হয় Gm/r³, রৈখিক বেগ হয় √Gm/r। কিন্তু আমার মেন যে উদ্দেশ্য ছিল সেই মেন উদ্দেশ্যটা হলো পর্যায়কাল বের করা। এবং পর্যায়কালে দুভাবে বের করা যায়। নাম্বার ওয়ান, ক্যাপিটাল টি পর্যায়কাল। তো পর্যায়কাল মানে একবার ঘুরতে যে সময় লাগে। এবার একবার ঘুরতে যদি আমি রৈখিক বেগ নিয়ে কাজ করি তাহলে একবার ঘোরা মানে কতটা ঘোরা, পুরো পরিধি ঘোরা, মানে 2πr ঘোরা। তাহলে 2πr ঘুরতে v বেগ যদি হয় তাহলে 2πr/v, কারণ v ইকুয়াল টু 2πr/t। একবার ঘুরতে যদি t সময় লাগে তাহলে একবারে কতটা ঘুরবে 2πr, তাহলে ভেলোসিটি কত, v ইকুয়াল টু 2πr/v, দ্যাট ইজ t ইকুয়াল টু 2πr/v। এটা একটা হতে পারে। অথবা যদি কৌণিক বেগ জানি আমরা তাহলে আমরা জানি একবার ঘোরা মানে 2π কোণ ঘোরা। কতটা কোণ ঘোরা? 2π। তাহলে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2π/t, তাহলে এক্ষেত্রে t ইকুয়াল টু কি 2π/ওমেগা। তো দুভাবে আমরা পর্যায়কাল বের করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে বের করি তাহলে দেখি কি হয়। এইভাবে যদি বের করি তাহলে t ইকুয়াল টু হবে কি 2πr/v, মানে 2πr/v কত, v কই v √Gm/r, √Gm/r। ওকে, দ্যাটস মিন এখান থেকে বলতে পারি 2π√r³/Gm। দেখো বোঝা গেল, এখানে r আছে, যদি এটা রুটে আমরা নিয়ে তাহলে r² হয়ে যাবে, r² আর হলে r³, তাহলে 2π√r³/Gm। আবার যদি এখান থেকে বের করি তাও বের হবে ক্যাপিটাল T ইকুয়াল টু হবে 2π/ওমেগা, মানে 2π/ওমেগা কত, √Gm/r³, √Gm/r³, that is equal to 2π√r³/Gm। দেখো সেম আসলো। তাহলে আমরা রৈখিক বেগ বা কৌণিক বেগ মানে যে কোনো দিয়ে আমরা কিন্তু এর পর্যায়কালটা বের করে নিতে পারি। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো এই পর্যায়কাল t ইজ ইকুয়াল টু কি হলো, t ইজ ইকুয়াল টু হলো 2π√r³/Gm। এবার যদি আমি বোথ সাইডে স্কয়ার করে দিই তাহলে কি দাঁড়াবে, t² ইকুয়াল টু 2π মানে 4π স্কয়ার, এটা রুটটা উঠে গিয়ে r³ বাই 2
gm, ওকে। তাহলে এখান থেকে 4 পাই স্কয়ার gm সব কনস্ট্যান্ট, দ্যাট ইজ t স্কয়ার ইজ প্রপোর্শনাল টু r কিউব। এটাই তো কেপলারের তৃতীয় সূত্র। তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্রটা প্রমাণ করে ফেললাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কেপলারের সূত্র শিখে গেলাম, ওকে। আজ আর দুই থাক, নেক্সট ক্লাসে আমরা মুক্তিবেগ আর কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে শিখবো, ওকে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।